বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের আইন। আমরা দণ্ডবিধি আইনের গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করে এবং দণ্ডবিধি আইনের শেষ প্রান্তে অবস্থান করছি। একেবারে শেষের দিকে হয়তো আমরা আর 5-10টা ক্লাস করলেই এই দণ্ডবিধি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এর মধ্যে আমি আপনাদের বলি, দণ্ডবিধি আইন আমরা সাধারণত 11 থেকে 52 পর্যন্ত সংজ্ঞা ছিল। প্রথম অংশের সংজ্ঞাই বেশি থাকে। এই সংজ্ঞার পরেও এই সংজ্ঞাতে ইদানিং প্রশ্ন তেমন আসে না, কিন্তু মনে রাখবেন এর পরবর্তী যে আমরা পড়ছিলাম ব্যতিক্রম, আত্মরক্ষার অধিকার, তারপরে আসছে প্রতারণা, অসৎ, তারপরে সহযোগিতা, তারপরে রাষ্ট্রদ্রোহ, বেআইনি সমাবেশ, তারপরে পড়ছি হচ্ছে লেগে মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, এরপর পড়ছি চুরি ডাকাতি দস্যুতা, তাই না, ধর্ষণ, অপহরণ, বল প্রয়োগ, বাধা, আঘাত, গুরুতর আঘাত। এই সংজ্ঞাগুলো যে পড়ছি, এই সংজ্ঞার ভিতর আমি কিন্তু আপনাদের বারবার বলছি এর উপাদান, এর বৈশিষ্ট্য, এর প্রয়োজনীয়তা, প্রমাণের পদ্ধতি। এবং এই সংজ্ঞাটা, এই যদি সংজ্ঞা কখনোই আসবে না, এই যে কথাগুলো বললাম, এই প্রশ্নগুলো আসবে। তখন আপনার যদি সংজ্ঞা ভালো করে জানা থাকে, আপনি সহজে উত্তর করতে পারবেন এবং প্রশ্ন ধরে লিখতে পারবেন। এতে ভয় পাওয়ার কিছু নাই। আর যে প্রথমার্ধের সংজ্ঞাগুলো, ওই সংজ্ঞা থেকে তেমন আসে না, তেমন সংজ্ঞা সরাসরি দেবে না, কিন্তু ওই সরকারি কর্মচারী, জজ, বিচারালয়, দলিল, এই জাতীয় কথা যদি আসে, তখন আপনি ওইখানে পয়েন্ট আউট করে 1 লাইন লেখলেন বা 2 লাইন লেখলেন, এতে আপনার প্লাস পয়েন্ট। কিন্তু ওখান থেকে ওই সরাসরি ওইভাবে আসবে না, যত লম্বা সংজ্ঞা লেখেন সেদিন আর নেই। যাক, এখন দণ্ডবিধি আইনের প্রথমে আমি আজকে 375 থেকে পড়ব। 375 থেকে সূচি বলা শুরু করি, তারপর ওদিক সর্বশেষ যতদূর যাওয়া যায় চেষ্টা করি। 375 হলো ধর্ষণ। দণ্ডবিধি আইনে 375 দ্বারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া আছে। এই ধর্ষণের সংজ্ঞা 5 ভাবে ধর্ষণ হবে। এর উপাদান, বৈশিষ্ট্য 5 প্রকার। আর এই ধর্ষণটা আপনারা এই সংজ্ঞা যখন লিখবেন তখন দণ্ডবিধি আইন 375, শাস্তি যদি আসে সরাসরি 376। এছাড়াও শাস্তির অবস্থান বুঝে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ওইখান থেকে 9-এর ক, খ, গ, ঘ যেভাবে শাস্তি চাবে তখন আপনি বুঝে উত্তর করবেন। 377 দ্বারা অস্বাভাবিক অপরাধ, 377 অস্বাভাবিক অপরাধ। 378 চুরির সংজ্ঞা, 378 চুরির সংজ্ঞা। চুরি হলো অস্থাবর সম্পত্তি, সর্বনিম্ন সদস্য 1 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা যত চায় তত। চুরি হচ্ছে মালিকের অগোচরে, অসম্মতিক্রমে, অস্থাবর সম্মতি, 5টা উপাদান আছে, এবং অসৎ উদ্দেশ্য গ্রহণ করতে হবে, সম্পত্তি হস্তান্তর করা লাগবে। চুরির সর্বনিম্ন সদস্য 1 জন, সর্বোচ্চ যত চায় তত। এরপরে আসেন চুরির শাস্তি আছে 379। চুরির শাস্তি 379। স্বাভাবিকভাবে চুরির শাস্তি 379 দেবেন। যদি দেখেন চুরির ভিতরে, চুরির কথার মধ্যে, প্রশ্নের মধ্যে ব্যতিক্রম কিছু থাকে, 380 বাসগৃহের চুরি। 380 বাসগৃহে। বাসগৃহটা কি? গৃহ, তাঁবু, বিল্ডিং, জাহাজ, যেখানে মানুষের বসবাস করে সেইগুলোকেই বাসগৃহ বলে। তাহলে তাঁবুতেও মানুষ বসবাস করে, আমাদের দেশে যাযাবর জাহাজও বসবাস করে, নাবিক বা যারা বিলাসিতা জীবনযাপন করে। এছাড়া এবং ট্যুরের জন্য জাহাজ ব্যবহার করা হয়। এছাড়া বিল্ডিং, জাহাজ বা ঘর বাড়ি আমরা ব্যবহার করি। এই সমস্ত স্থানে যখন চুরি হয় তখন 380 ব্যবহার করবেন। 381 কিরানি চাকর কর্তৃক চুরি। কিরানি বা চাকর কর্তৃক চুরি, তার দখলে যে সম্পত্তি থাকে তিনি সেই সম্পত্তি তার দখলে আছে বলে গণ্য হয়। এটা 27 দ্বারা সংজ্ঞা দেওয়া ছিল। আর 381 বলছে এই মালিকের সম্পত্তি যদি অসৎ উদ্দেশ্যে গ্রহণ করে তাহলে সেটা চুরি হয়ে যায়। এই কথাটা আজকে আবারও বলবো, সামনের যখন 408 দ্বারা পড়াবো তখন এই 381 ফেরত আসবো আপনাদের বোঝানোর জন্য। 382 চুরি করার উদ্দেশ্য, চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটাবেন, আঘাত করবেন বা আটক করবেন, এরকম প্রস্তুতি নিয়ে যখন চুরি করতে যাবেন তখন 382 শাস্তি। এখন আসেন 383 বলপূর্বক আদায়। বলপূর্বক আদায় স্থাবর অস্থাবর সম্পত্তি 2 প্রকারই হয়। তাহলে বলপূর্বক আদায় কিভাবে হয়? স্থাবর এবং অস্থাবর সম্পত্তি হয়। এমসিকিউ। বলপূর্বক আদায় স্থাবর এবং অস্থাবর, এর উদাহরণ, উপাদান, বৈশিষ্ট্য এর আগের ক্লাসে বলছিলাম। 383, তাহলে 383 পর 384 হচ্ছে বলপূর্বক গ্রহণের শাস্তি। বলপূর্বক গ্রহণের শাস্তি, এখানে জোড়া সংখ্যাগুলো সব গ্রহণ,
কেরাজিন কথা বলতেছেন, এটা জোড়ার সংখ্যা সব গ্রহণ আর বেজের সংখ্যা সব হচ্ছে আদায়। 385 বলপূর্বক কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো। 385 বলপূর্বক কোনো কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো। 386 কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় বলপূর্বক গ্রহণ করা। কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় কোনো কিছু গ্রহণ করা। 386 জোর সংখ্যায় গ্রহণ করে নেয়। 387 বলপূর্বক কিছু আদায় করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো। বলপূর্বক কোনো কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো। 388 388 কি বলছে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের ভয় দেখায়। এটা আমরা পুলিশটাই সাধারণত করি, সরকারি কর্মচারী করতে পারে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার অপরাধে অভিযোগ করার জন্য, মানে আপনার মামলা করার জন্য। আপনার মামলা করবে, ইয়াসিন ভাই আপনি যদি এই কাজ না করেন, এই টাকা না দেন, এই ঝামেলা না করেন, তাহলে কিন্তু আপনার এমন এক মামলা জুড়ে দেবো যা আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই ভয়ে আপনার কাছ থেকে কোনো কিছু আদায় করে, তাহলে তার শাস্তি। এটা হলো মামলা সংখ্যা। 388 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের অভিযোগের ভয় দেখা বলপূর্বক গ্রহণ করে এনেছে। 389 বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে অপরাধের অভিযোগ করার ভয় দেখানো। এটা হলো ছোটখাটো অপরাধ। চুরির মামলায় ফাঁসা দেবেন, তুই অমুকের সাথে চুরিতে ছিলি বা ডাকাতিতে ছিলি বা এই কাজে সহযোগিতা সমান অপরাধ হয়, ছোটখাটো অপরাধ। আমলের অযোগ্য অপরাধ, ছোটখাটো বলতে বুঝবো আমলের অযোগ্য অপরাধ দুই প্রকার। একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ, এটা হলো আমলের অযোগ্য অপরাধ। থানায় একটা মামলা হয়, কোর্টে দুই ধরনের মামলা হয়। থানায় মামলা হয় আমলযোগ্য অপরাধের, কোর্টে মামলা হয় আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, দুটো মামলাই হয়। পড়ার মাঝে যেটা আসবে সেটাই বলবো। তাহলে এরপর আছে 390 দস্যুতার সংজ্ঞা। 390 দস্যুতার সংজ্ঞা পড়বেন। 391 ডাকাতির সংজ্ঞা। 391 ডাকাতির সংজ্ঞা। 392 দস্যুতার শাস্তি। 392 দস্যুতার শাস্তি। 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করার শাস্তি। 392 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করার শাস্তি। 394 দস্যুতা অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃত আঘাত দান করা। আপনি দস্যুতা অনুষ্ঠান করার সময় স্বেচ্ছাকৃত যে আঘাত দান করেন তার শাস্তি। স্বেচ্ছাকৃত আঘাতের ধারা পড়ছিলাম 321 থেকে 338 ক পর্যন্ত। সেইটার সাথে এটা মিলাবেন না। এটা হচ্ছে দস্যু বা ডাকাত করার সময় যদি স্বেচ্ছাকৃত আঘাত করেন 394, এইখানেই পড়ার বিষয়, এইখানেই জানার বিষয়। আঘাত হলেই দৌড়ে চলে যাবেন না আঘাতের অধ্যায়। এখানে দস্যু বা ডাকাত দস্যুতা সংগঠনকালে স্বেচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি আঘাত করে তার শাস্তি 394। 395 ডাকাতির শাস্তি। 395 ডাকাতির শাস্তি। 395 ডাকাতির শাস্তি। 396 খুন সহ ডাকাতি। 396 খুন সহ ডাকাতি। 396 খুন সহ ডাকাতি মৃত্যুদণ্ড হয়। 396। 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্দেশ্যে দস্যুতা বা ডাকাতি করা। মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যু বা ডাকাতি করার শাস্তি। এটা তেমন গুরুত্বপূর্ণ না। 398 মারাত্মক অস্ত্রের বেদের সংখ্যা হচ্ছে আদায় করা, জোর সংখ্যা হলে গ্রহণ করা। মানে আপনাদের পড়ার সুবিধার্থে মুখস্থ করে মনে রাখার সুবিধার জন্য এই আয়োজনগুলো বা আমি বলি আমি ওইভাবে মুখস্থ করছিলাম। 387 আছে বলপূর্বক কোনো কিছু আদায় করার উদ্দেশ্যে মৃত্যু বা মারাত্মক জখমের ভয় দেখানো। তাহলে 387 বলছে বলপূর্বক কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো। তাহলে তার 388 হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধে অভিযুক্ত করার জন্য আপনার কাছ থেকে কোনো কিছু আদায় করা। তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন এরকম অপরাধের ভয় দেখায় আপনার নামে মামলা করব বা অভিযোগ দায়ের করব, এইরকম কিছু করার পরে যদি আপনার কাছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কিছু আদায় করে সেই ক্ষেত্রে আপনার শাস্তি 388 দ্বারা। আর কারাদণ্ডে দণ্ডিত 389 কি বলছে? কারাদণ্ডে দণ্ডিত, সহজ করে বলি কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার ভয় দেখায় আপনার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবে, এরকম যদি কোনো মামলার ভয় দেখায় 389 আপনার শাস্তি। 390 কথার ভিতরে যদি কাটিয়ে যায় তাহলে কথার টার্নিং হারা যায়। 390 দস্যুতার সংজ্ঞা। 390 দস্যুতার সংজ্ঞা। 391
ডাকাতির সংজ্ঞা। 391 ডাকাতির সংজ্ঞা। 391 ডাকাতির 392 দস্যুতার শাস্তি। 392 দস্যুতার শাস্তি। 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করার শাস্তি। 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করার শাস্তি। তাহলে 394 দস্যুতা অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃত আঘাত দান করার শাস্তি। 394 দস্যুতা অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃত আঘাত দান করার শাস্তি। 394 দস্যুতা অনুষ্ঠান করার 3 কাটিয়েছি। আসসালামু আলাইকুম। আমি আচ্ছা, এইটাতে দিয়ে দেন, এইটাতে দিয়ে দেন। আমি ক্লাসে আছি, অনলাইন ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ, পার্সোনাল পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, 12। ঠিক আছে। ইয়াসিন ভাই শোনা যাচ্ছে তো? কল আসছিল, 3 বার কাটার পরও কলটা রিসিভ করতে বাধ্য হলাম। দেখা গেল কলে আবার আরো ডিস্টার্ব হবে না। 394 দস্যুতার সংগঠনকালে স্বেচ্ছাকৃত আঘাত দান করা। তাহলে দস্যুতার সংগঠনকালে স্বেচ্ছাকৃত আঘাত দান করা। 395 ডাকাতির শাস্তি। 395 ডাকাতির শাস্তি। 396 খুন সহ ডাকাতি করার শাস্তি। 396 খুন সহ ডাকাতি করার শাস্তি। 397 মৃত্যু বা গুরুতর জখম সংগঠনের উদ্যোগ সহকারে দস্যু ডাকাতি করা। তাহলে কি, মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যু বা ডাকাতি করা। এখান থেকে প্রশ্নের তেমন আসে না। 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া, মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া দস্যু বা ডাকাতি করা। মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া দস্যু বা ডাকাতি করা। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 400 দ্বারা ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। 400 দ্বারা ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। 400 দ্বারা ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। 401 দ্বারা চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। 401 দ্বারা চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। 400 সংগঠনের সমাবেত হওয়া। 400 দ্বারা ডাকাতি সংগঠনের সমাবেত। সংক্ষিপ্ত আলোচনা। গ্রহণ হচ্ছে সম্পত্তি, সম্পত্তির ক্ষেত্রে হয়ে থাকে। এখন আমরা গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আছি। মনে হয় সমস্যা আছে, কিছু মনে করবেন না। এটা যান্ত্রিক, এই ত্রুটি নিয়ে আমাদের কিছু হবে না, আমরা আরো ব্যাপক আলোচনা করব। এখন আলোচনা করব অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ সম্পর্কিত। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ সম্পর্কিত এখানে যে কত ধারা পড়ব, প্রত্যেক ধারাই ইম্পর্টেন্ট এবং মহা গুরুত্বপূর্ণ। এই ধারাগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই ধারার উদাহরণ আপনারা আইন পড়ার সময় দণ্ডবিধি আইন, সাক্ষ্য আইন উদাহরণগুলো হুবহু পড়বেন, বারবার মনে রাখবেন। এই সৃজনশীল প্রশ্ন কিন্তু এই উদাহরণ থেকে আসে। উদাহরণ তুলে দিলে আপনি আমি বুঝতে পারি না আসলে কি উঠাই দিল, কোথার থেকে প্রশ্ন করলো। এই উদাহরণগুলো পড়বেন, দেখবেন সুন্দর সুন্দর করে প্রশ্ন, এর উত্তর, এবং এই প্রত্যেক ধারার নিচে যে উদাহরণ থাকে ওইটা পড়বেন এবং শতবার পড়বেন, ভালো করে পড়বেন, রিডিং পড়বেন, তাহলে প্রশ্ন ধরা আপনার জন্য সহজ হবে। এখন আসেন অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ সম্পর্কিত। এর ধারা হলো 403। 403 কি বলছে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করা বা নিজের কাজে ব্যবহার করে সে ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন বলেই গণ্য হবে। যেই ব্যক্তি অসাধুভাবে কোনো সম্পত্তি আত্মসাৎ করে, অস্থাবর সম্পত্তি, যে ব্যক্তি অসাধুভাবে অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা নিজের ব্যবহার পরিণত করে, তিনি কি করছেন? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন বলেই গণ্য হবে। এর বোঝার জিনিসটা কিরকম, এইখানে উদাহরণ দেওয়া আছে ক খ গ। এই ক খ গর উদাহরণগুলো আমি যদি রিডিং করে পড়ি তাহলেও বুঝতে পারবেন, রিডিং ছাড়া পড়লেও বুঝতে পারবেন। প্রথমটা আমি রিডিং পড়ি, বাকি দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে বানায় তৈরি করে বলবো, আর বাকিগুলো আপনারা দেখে নেবেন। প্রথমটা কি বলছে? ক সৎ বিশ্বাসে খরের মালিকানা। ক সৎ বিশ্বাসে
ক্ষয়ের মালিকানা সম্পত্তি জয়ের অধিকার হইতে নেওয়া যায়। খালি ক ক সৎ বিশ্বাসে জয়ের সম্পত্তি মালিকানা সম্পত্তি জয়ের অধিকার হইতে নিয়ে যায়। উহা দিয়া উহা নিয়ে যাইবার সময় সে বিশ্বাস করে যে উক্ত সম্পত্তি তার নিজের মালিকানাধীন। ক চুরির অপরাধে দোষী নয়। ক যখন এই সম্পত্তি নিয়ে যায় তখন জানে যে এটা তার মালিকানাধীন, কিন্তু এটা চুরির অপরাধে হয় না। কিন্তু যদি ক তাহার ভুল বুঝতে পারে, ক যখন দেখলো আমি জয়ের সম্পত্তি নিয়ে আসছি, প্রথমে নিয়ে আসছিল তার নিজের মনে করে, পরে দেখছে না এই সম্পত্তি আমার নাই, সম্পত্তিটা জয়ের, তাহলে কি করবে? এই ভুল যখন বোঝার পরে যদি এই সম্পত্তি ফেরত দেয় তাহলে ঝামেলা মিটে যায়। কিন্তু এই সম্পত্তি যখন তিনি বোঝার পরে এই সম্পত্তি নিজের ব্যবহারে পরিণত করেন বা রেখে দেন, তিনি তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন বলেই গণ্য হবে। এখন আসেন উদাহরণ দাও, বহুত উদাহরণ যাবে। আমি ইয়াসিনের বাড়ি বেড়াতে গেলাম, ইয়াসিনের বাড়িতে ফোন আছে, আমারও অ্যান্ড্রয়েড ফোন আছে। ফোন আনার সময় হাতে ব্যবহার করার সময় কোন এক ইয়াসিনের ফোনটা আমার হাতে ব্যবহার করছে, আমারটাও পকেটে আছে, আমার খেয়াল নেই। আমি বাসায় চলে আসলাম, আসার পরে দেখলাম যে আমার ফোন তো আছে, ইয়াসিনের ফোনটা আমার কাছে আসছে। এখন আমি সব বিশ্বাসে যদি ইয়াসিনের এই ফোনটা ফেরত দেই তাহলে আমার অপরাধ হবে না, আর আমি যদি ফোন ব্যবহার করি তাহলে আমার অপরাধ হবে, তাহলে আমার অপরাধ হবে। আসেন রাস্তা দিয়ে আমি আপনি চলি, রাস্তা দিয়ে চলার সময় যদি কোনো মানি ব্যাগ পাই, মানি ব্যাগের ভিতর ঠিকানা লেখা আছে, এই ঠিকানা লেখার পর তাহলে আমি ওই সম্পত্তি যার সম্পত্তি তারে দিয়ে দিলাম। অথবা একটা প্রশ্ন আছে, ঠিকানা নাই পাই, আমি সরকারি উসারে দিয়ে দিলাম, থানায় জমা দিয়ে দিলাম যে বিধিবিধান, আমি সেগুলো করলাম না, আমি ওই মানি ব্যাগটা আমার নিজের ব্যবহারে পরিণত করলাম, তাহলে আমি অধভাবে সম্পত্তি আত্মসাৎ করলাম, আমি সদভাবে সম্পত্তি আত্মসাৎ করলাম। এখন আসেন আমরা সবাই লেখাপড়া করি, একজন আরেকজনের বই নেই, কলম নেই। আমি হজরতের কলম ব্যস্ত মানুষ, ব্যস্ত বাসায় গেছি, দেখলাম একটা ফৌজদারি কাজ 500 টাকা দাম, আমি পড়তে নিয়ে যাই, তারপরে না তো নিয়ে যাই। আমি বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার 1-2 মাসের মনে কাজ দেওয়ার দরকার নেই, তো পরে না এই নিজের ব্যবহারে পরিণত করে দিলাম, রেখে দিলাম, তখন এই সত্যি অসাধু সম্পত্তি আত্মসাৎ করলাম। আমি হজরতের ভাষ্য অসাধু উদ্দেশ্যে নিয়ে আসছিলাম। প্রথমে নিয়ে আসছিলাম কি, কিছু বলবে না, আমার অস্ত্র নিয়ে যাচ্ছে যাক, কিন্তু ওই সম্পত্তি যখন আমি পরে বুঝে শুনে ব্যবহার করে হজরতকে ফেরত দেবো না বলে এই চিন্তা চেতনায় যেদিন ব্যবহার করা শুরু করলাম, তখন আমার সম্পত্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কামলাই গণ্য হবে। কিন্তু রাজপথে আং করে পেলাম, আংটি কোনো জানা পেলাম না, ঠিক আছে, বা রাজপথে একটা টাকা খুঁজে পেলাম, এর হজরত 9,000, এর মালিকানা হজরত, তোমার ইয়ে আসতেছে, শব্দ আসতেছে, যাই এটা ইয়াসিন বন্ধ করে দাও হজরতের। ইয়াসিন হজরতের এই নয়েজ বন্ধ করে দেন। এরপরে এরকম উদাহরণগুলো এখানে পাবেন, প্রথমে আছে 4 দিয়ে, পরে উদাহরণ আছে 6টা। এই উদাহরণ যদি আপনি পড়তে পারেন, বুঝতে পারেন, আপনার প্রশ্ন করার জন্য কোনো গাইড লাগবে না। এই এক ধারার থেকে এত প্রশ্ন, এই যে সব উদাহরণ, আপনারা মূল বই পড়বেন, সাথে ভাষ্য পারলে ভাষ্য পড়বেন, গাইড অবশ্যই পড়বেন। যেদিন রুটিন দেবে সেদিনকে থেকে আপনিও পড়বেন, আমিও পড়বো। গাইড আমাদের সহযোগিতা করে, গাইড অত খারাপ কিন্তু বেশি খারাপও না, কিন্তু গাইড পড়ে মাথা নষ্ট করবেন না। এরপরে 404 দ্বারা দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের 404 দ্বারা কি বলছে? এটাও বলছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এই অসাধু ব্যক্তি কার সম্পত্তি? যিনি মারা গেছেন। মৃত্যু ব্যক্তির তার দেহে যে সম্পত্তি থাকে, তিনি যে সম্পত্তিগুলো রেখে যান, এই সম্পত্তি যদি কোনো ব্যক্তি তার মারা যাওয়ার পরে তার সম্পত্তি নিয়ে যায়, আইনানুগভাবে তিনি নেওয়ার অধিকার না, আইনানুগভাবে যদি তিনি নেওয়ার অধিকার না থাকেন, এইটা জেনে শুনে যদি অসৎ উদ্দেশ্যে নিজের ব্যবহার করার জন্য, নিজের ভোগ দখল করার জন্য সম্পত্তি সরায় নিয়ে যায়, মৃত্যু ব্যক্তির সম্পত্তি সরায় নিয়ে যায়, তাহলে অসাধুভাবে সম্পত্তি তিনি আত্মসাৎ করছেন। এইখানে 2 ধরনের কথা এমসিকিউ আছে, খেয়াল করবেন। তাহলে মৃত্যু ব্যক্তির মৃত্যুকালে তাহার দখলভুক্ত সম্পত্তি, মৃত্যু ব্যক্তির মৃত্যুকালে তার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করছেন। এই অসাধুভাবে কিরা করছে? ধরেন একটা লোক রাস্তায় মরে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তার দেহের বার কি আছে, স্বর্ণ রৌপ্য ভালো ভালো কাপড় চোপড় আছে, বা একটা ভ্যানিটি ব্যাগই তার সাথে লাগানো আছে, আমরা ওইগুলো খুলে খুলে আমি নিয়ে আসলাম, তাহলে আমার চুরি, আমি করলাম কি? মৃত্যু ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করলাম। আমি কিন্তু ওই মৃত্যু ব্যক্তি চিনতাম না,
তাহলে আমার শাস্তি হবে কি 3 বছর। আমি যখন ওই রাস্তায় সড়ক দুর্ঘটনায় কোনো লোকটি মারা গেছে বা আমার বাসার পাশে মারা গেছে, আমি আগে জানতে পারছি, তার দেহের যে আসবাবপত্র ছিল আমি তার দখলে ছিল, সেগুলো আমি নিয়ে আসলাম, তাহলে আমার শাস্তি কিন্তু কম হবে, 3 বছর হবে। এখানে এমসিকিউ কিরকম, যে ব্যক্তি মারা গেছে তার দেহের আবরণ চুরি করলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হয় 404 দ্বারা। এমসিকিউটা কি বলতেছি, আমি হলো তার অপরিচিত লোক, আমি অপরিচিত লোক, আমি সম্পত্তি সরাই নিয়ে আসলে আমার শাস্তি 3 বছর। সব শাস্তি মুখস্থ করার কথা আমি বলবো না, এইটা খেয়াল করবেন এমসিকিউ যারা বলি। কিন্তু এই যে ব্যক্তিটা মারা গেছে, ওই ব্যক্তির আমি চাকর ছিলাম, ওই ব্যক্তির আমি কিরানি ছিলাম। যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির আমি কিরানি ছিলাম। কাদের ওস্তাদ সাইলেন্ট করে দেন। তাহলে যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির আমি চাকর ছিলাম, আমি কিরানি ছিলাম। কিরানি এবং চাকর থাকাকালীন আমি যদি ওই ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করি, আইনানুগ আমার ভোগ দখল করার অধিকার ছিল না, আমি যদি ভোগ দখল করি তাহলে আমার শাস্তি 7 বছর পর্যন্ত হতে পারে। দেখছেন, তাহলে কিরানি আর চাকর থাকার ফলে আমি যদি সম্পত্তি আত্মসাৎ করি তাহলে আমার শাস্তি 7 বছর পর্যন্ত হয়। আর যদি যে ব্যক্তি মারা গেছে তার দেহের আবরণ চুরি করা বা তার দখলে থাকা সম্পত্তি যদি আমি চুরি করি, এই চুরি করার ফলে বা অসাধুভাবে আত্মসাৎ করে নেই, তাহলে আমার শাস্তি হয় 3 বছর। আর যদি কিরানি এবং চাকর থাকার পরে আত্মসাৎ করি তাহলে আমার শাস্তি 7 বছর হবে। ওই কিরানি এবং চাকরের শাস্তি 7 বছর। তাহলে অসাধুভাবে প্রশ্ন আসতেছে, অসাধুভাবে কোনো ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে তার কি অপরাধ। এখন কখন অপরাধ হবে কখন অপরাধ হবে না যদি এরকম প্রশ্ন আসে, মৃত্যুকালের দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করলে বা এভাবে আসবে না, মৃত্যু ব্যক্তির সম্পত্তি অস্থাবর সম্পত্তি যদি কেউ গ্রহণ করে কখন শাস্তি হবে কখন শাস্তি হবে না প্রশ্ন। তখন লিখবেন মৃত্যু ব্যক্তির দখলে মারা যাওয়ার পরে তার দখলভুক্ত যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি যদি কেউ অসাধুভাবে আত্মসাৎ করে তাহলে তার শাস্তি হবে। আর যদি এই 1 নম্বর পয়েন্ট দিলেন, আর যদি মৃত্যু ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি যদি আইনানুগভাবে কোনো ব্যক্তির অধিকার থাকে তিনি যদি গ্রহণ করেন তাহলে তার কোনো শাস্তি হবে না। তাহলে একই আইনি দুই ধরনের প্রশ্ন, কখন শাস্তি হয় কখন শাস্তি হয় না। তাহলে যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে যদি সম্পত্তি অসৎ উদ্দেশ্যে অসাধুভাবে আত্মসাৎ করা হয় তাহলে শাস্তি হয়। আর যদি আইনানুগভাবে আপনি নেন তাহলে শাস্তি হয় না। এবং যদি কিরানি বা চাকর যদি অসাধুভাবে আত্মসাৎ করে তার শাস্তি 7 বছর, তার শাস্তি 7 বছর বেশি হয়। আর যদি অন্য কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি এই মৃত্যু ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে অসাধুভাবে তার শাস্তি হয় 3 বছর। তাহলে এখানে কি প্রথমটা পড়লাম 403 দ্বারা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ কখন শাস্তি হবে কখন শাস্তি হবে না। আপনি যদি 403 দ্বারায় যদি অসৎ উদ্দেশ্যে নিজের ব্যবহারে পরিণত করেন তাহলে আপনার শাস্তি হবে 403 দ্বারায়। এবং যদি আপনি সম্পত্তি ফেরত দেওয়ার উদ্দেশ্যে থাকেন, সম্পত্তি ফেরত দেন ব্যবহার করে বা পরাশে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার কোনো হবে না। 403 408 404 মৃত্যু ব্যক্তি, 404 মৃত্যু ব্যক্তি যিনি মারা গেছেন তার দখলে থাকা সম্পত্তি যদি আপনি অসৎ উদ্দেশ্যে নিয়ে যান আপনার শাস্তি হবে। আপনি যদি আইনানুগভাবে সম্পত্তি নিয়ে যান আপনার কোনো অপরাধ হবে না। এরপরে আসেন, এখন আরেকটা আলোচনা করব অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সম্পর্কিত অপরাধ 405 দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সংজ্ঞা করবেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এই হলো সংজ্ঞা। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদানগুলো কি কি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যা আপনি করেছেন তা প্রমাণ কিভাবে করবেন সেই সম্পর্কে এখন আলোচনা করব। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পড়বেন, প্রশ্ন নিয়মিত আসে 403 404 405 406 407 409, কি কারোর থেকে কম না। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ সাগরের যখন মাঝখান গভীর তখন যেমন বিপজ্জনক, আপনার এখানে প্রত্যেকটা ধারাই মহা গুরুত্বপূর্ণ আমি বুঝতে বলেছি। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গটা কিরকম, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আপনি জানেন কোন সম্পত্তি যদি কোনো ব্যক্তি
কোনোভাবে সম্পত্তি বা সম্পত্তির উপর আধিপত্যের ভারপ্রাপ্ত হয়, এই অপরাধজনক বিশ্বাসভঙ্গ যে সম্পত্তি, এই সম্পত্তি স্থাবর এবং অস্থাবর দুটোই হতে পারে। খেয়াল করেন, এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এটা সম্পত্তি সংক্রান্ত, এই সম্পত্তি হচ্ছে স্থাবর এবং অস্থাবর দুটোই হতে পারে। খেয়াল করবেন এমসিকিউ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে হয়? স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, ক কোনোটাই না, বলবেন ক বা দুটোই। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এই সম্পত্তির উপর আপনি কি করবেন? ভারপ্রাপ্ত হবেন। ভারপ্রাপ্ত মানে আপনি দায়িত্ব প্রাপ্ত হবেন, আপনার উপর সেই ব্যক্তি দায়িত্ব দিয়েছে আমার সম্পত্তির উপরে। আমি যেমন আমাদের ক্লাস নেই, এই ক্লাসের তদারক করার জন্য দায়িত্ব দিয়েছি আমাদের ইয়াসিন আরাফাত, ইয়াসিন ভাই 18 ব্যাটালিয়ান, ইনি এই 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 পৃষ্ঠ গ্রুপের উপর দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এই দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, এটা কিন্তু অস্থাবর সম্পত্তি, অস্থাবর। এবং ইয়াসিনের পায়ের ভাই কাছে যদি আমি বলি আমার বাড়িটা দেখাশোনা করেন, আমার বাড়িটা হলো স্থাবর, আমার দোকানের এই মালামাল দেখাশোনা করবেন, এই ইয়াসিন ভাই আমি দায়িত্ব দিছি। ইয়াসিন কি হলো? এই সম্পত্তির উপর তিনি দায়িত্ব ভারপ্রাপ্ত হলেন। ভারপ্রাপ্ত মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা না। আমরা এরকম ভারপ্রাপ্ত কথা ফৌজদারি কার্য আইনে অনেক পড়ছি। যদি কোনো ব্যক্তি কোনো প্রবেশ করে 7 ধারায় পড়ছি, 102 ধারায় পড়ছি, তা সেক্ষেত্রে ভারপ্রাপ্ত ব্যক্তির লাগে না। এইরকম আমার সম্পত্তির উপর যখন ইয়াসিন ভাই ভারপ্রাপ্ত হয়েছেন স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, এখন ইনি ভারপ্রাপ্ত হওয়ার পরে কি করছেন? সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করেন। এই গ্রুপের যে ক্লাস, এই ক্লাস উনি অন্যভাবে নেয়, অন্য লোকের মধ্যে অসাধুভাবে কার্যক্রম করে। আমি যে বাড়ি দিচ্ছিলাম ওই ইয়াসিন ভাই ওই বাড়িকে ব্যবহার করে অসাধুভাবে তিনি ভোগ দখল করেন, এবং যে দোকান ব্যবহার দিচ্ছিলাম সেই দোকানটা অথবা তার কাছে আমি কিছু টাকা রাখছিলাম যে আপনি এর ভারত দেখেন, আমি 2 বছর 5 বছর পর আপনি ফেরত দেবেন, আমাদের খেয়াল করবেন না। কিন্তু ভাই সে কাজ করে নাই। উনি কি করছে? অপরাধ ভোগ দখল বা তার আত্মীয় স্বজন, তার বন্ধু বা অন্য কোনো ব্যক্তিকে বলছে আমি একটা গাড়ি দিচ্ছি মোটরসাইকেল, ইয়াসিন ভাই আপনি দেখে রাখেন, আপনি ব্যবহার করেন। ইয়াসিন ভাই তো নিজে ব্যবহার করেই, আত্মীয় স্বজন ইয়াসিন ভাই মাইন্ড করেন না, মানে উদাহরণ দিচ্ছি। এই ভোগ দখলের জন্য উনি ভোগ দখল করে, ওনার আত্মীয় স্বজন, খালা, ফুফু, নানা সবার দিয়ে করায়। তাহলে কি উনি আমার সম্পত্তির সাথে কি করলো? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলো না? আমি কিন্তু ওনার ভালোবাসে এই কাজটা করে দিচ্ছিলাম। ঠিক এরকম অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ধ্যান দিও না এসে। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে? এর উপাদানগুলো কি কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি, আমি আপনাদের কাছে এখন এক এক করে বলি, আপনারা খেয়াল করেন, আপনাদের পড়া কাজে সহজ হবেন। তাহলে কি এই সম্পত্তির উপর আপনি ভারপ্রাপ্ত হবেন, এই সম্পত্তির উপর দায়িত্ব। খেয়াল করবেন, এখানে আমি চুরির কথাটা বলবো, মাঝখানে যা চুরির কথা বলবো, চুরির পার কিন্তু আপনি ভারপ্রাপ্ত হন না, দস্যুতার ক্ষেত্রে আপনি ভারপ্রাপ্ত হন না, ডাকাতির ক্ষেত্রে আপনি ভারপ্রাপ্ত হন না, বলপূর্বক ক্ষেত্রে কিন্তু আপনি ভারপ্রাপ্ত, আপনার দায়িত্ব দেওয়া হয় না। কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কেন বলা হচ্ছে? আপনাকে ওই সম্পত্তি দেখার জন্য ভারপ্রাপ্ত। আবারও খেয়াল করেন, দ্রুত করবেন, আস্তে বলি, একটা দ্বারা পড়ো। এই যে চুরি, কিছু আগে আমরা চুরি করে আসি, বলপূর্বক আদায় করছি, দস্যুতা করছি, ডাকাতি, এই সম্পত্তির উপরে কিন্তু আপনার ভারপ্রাপ্ত করা হয় নাই। আপনি জোর করে এনেছেন, তার অসৎ উদ্দেশ্য এনেছেন, অগ্রে এনেছেন, ক্ষমতা দেখা নিয়েছেন, ওগুলো চলে গেছে। কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কখনই করেন যখন আমি আপনি দায়িত্ব দিয়েছেন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার সম্পত্তির উপর ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করে। এর উপাদানগুলো কি কি আমি বলতেছি। অসৎ সম্পত্তি আত্মসাৎ করবেন, এই সম্পত্তি অসৎ আত্মসাৎ করবেন, নিজের ব্যবহার করবেন, নিজের ব্যবহার নিতে পারবেন, ব্যবহার করেন, নিজের ব্যবহার পরিচালনা করবেন। দাঁড়ান, নিজের ব্যবহারে পরিণত করেন, ছেলে ঘরে আসতে দরজা খুলে দিলাম, নিজের ব্যবহারে পরিণত করেন, আইনের কোনো নির্দেশ লঙ্ঘন করবেন, আইনের যে নির্দেশ দেওয়া আছে আপনি এই সম্পত্তি এইভাবে বিতরণ করবেন, এইভাবে দেখে শুনে রাখবেন, আইনের নির্দেশ আপনি অমান্য করছেন, বৃদ্ধাঙ্গুল দেখাইছেন, আইনের নির্দেশ লঙ্ঘন করছেন, এরপরে করেন আইনানুগ চুক্তি ভঙ্গ করছেন, স্পষ্ট করে এবং পরোক্ষ বা গোপনে আপনি আইনের নির্দেশ, আইনি চুক্তি ভঙ্গ করছেন। তাহলে স্পষ্টভাবে বা পরোক্ষভাবে কোনো আইনানুগ চুক্তি ভঙ্গ করছেন। আইনানুগ চুক্তি, আপনার সাথে আমার চুক্তি ছিল 3 বছর পর্যন্ত এই সম্পত্তি আপনি খুলবেন না, আপনি দেখে রাখবেন, কিন্তু আপনি সম্পত্তি 2 বছরের মতো লিখে ফেলছেন, এই রিজাল্ট কি রেখে গেল? এই যে আপনি আমার সাথে চুক্তিটা ভঙ্গ করলেন। ব্যবহার করে উহার ব্যবস্থাপনা করে বা
অন্য কোনো ব্যক্তিকে অনুমতি দান করেন। আপনি তো ব্যবহার করেছেন বা অপর কোনো ব্যক্তিকে আপনি ব্যবহার করার জন্য অনুমতি দান করছেন, কারণ আপনি ওই সম্পত্তি দায়িত্ব পাইছিলেন। পাওয়ার পরে আপনি ওই সম্পত্তি নিজে তখন অন্য কোনো লোককে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন। আবার সহজ করে আরো আস্তে ধীরে বলি, 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গটা কি? কোনো অস্থাবর বা স্থাবর সম্পত্তির উপর আমি আপনি ভারপ্রাপ্ত হয়েছি। কোনো ব্যক্তি আমাকে বা আপনাকে তার সম্পত্তি দেখার জন্য ভারপ্রাপ্ত দিয়েছে যে এই সম্পত্তিটা দেখে রাখো। এই সম্পত্তি দেখতে যা আমরা কি করছি? তার সাথে বিশ্বাসভঙ্গ করছি, তার সাথে প্রতারণা করছি। কিভাবে করছি? এখন সেই উপাদানগুলো বলতেছি। সম্পত্তি অসাধুভাবে আমি নিজেই আত্মসাৎ করে নিয়েছি, ভোগ দখল করি, কিন্তু উনি আমাকে ভোগ দখল করার জন্য বলছিল না, দেখে রাখতে বলছিল। নিজের ব্যবহারে পরিণত করছি। আইনের কোনো নির্দেশ অমান্য করছি বা লঙ্ঘন করছি, আইনের কোনো নির্দেশ অমান্য বা লঙ্ঘন করছি। স্পষ্ট বা পরোক্ষ চুক্তি ভঙ্গ করছি, স্পষ্ট বা পরোক্ষভাবে চুক্তি করা ছিল সেই চুক্তি ভঙ্গ করছি। এবং এই সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে আমি ব্যবহার করার অনুমতি দিয়েছি। এই ধরনের কার্যক্রম যখন আমি করছি তখন আমি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ফেলছি। তখন আমি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ফেলেছি। এখন আসেন, যদি আসে অপরাধজনক বিশ্বাসভঙ্গ কাকে বলে? অপরাধজনক বিশ্বাসভঙ্গ কাকে বলে? তখন লিখবেন, প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির দেখাশোনার ভারপ্রাপ্ত হয় এবং উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করেন, নিজের ব্যবহারে পরিণত করেন, আইনের কোনো বিধান লঙ্ঘন করেন, কোনো চুক্তি প্রকাশ্য বা গোপনে বা অস্পষ্টভাবে চুক্তি লঙ্ঘন করেন বা অপর ওই সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে ব্যবহারে পরিণত করেন, তাহলে তিনি উক্ত সম্পত্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছেন। তাহলে তিনি ওই সম্পত্তির সম্পর্কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছেন। এখন আসেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদানগুলো কি কি? প্রশ্ন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদানগুলো কি কি? এখন লিখবেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদানগুলো: অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা। 2 নম্বর লিখবেন, নিজের ব্যবহারে পরিণত করা, 3 নম্বর লিখবেন, কোনো আইনের নির্দেশ লঙ্ঘন করা, কোনো স্পষ্ট বা পরোক্ষ চুক্তি ভঙ্গ করা, 5 নম্বরে লিখবেন, অন্য কোনো ব্যক্তিকে ব্যবহার করতে দেওয়া, অন্য কোনো ব্যবহারকে পরিণত করা। এই ছিল এগুলোর উপাদানগুলো। এখন আসেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যে করছেন, ধরে নিয়ে গেছেন, সামনে পাবো। এখন এটা প্রমাণ কিভাবে করবেন যে আমি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কিভাবে করছি? এখন আসেন 3 নম্বর প্রশ্নের উত্তর, প্রমাণের উপর আসবে। তখন এই অপরাধ হয়েছিল, এই অপরাধজনক বিশ্বাসভঙ্গ সংগঠিত হয়েছিল। 2 নম্বরে লিখবেন, এই অপরাধটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছিলেন, আইনের কোন নির্দেশ লঙ্ঘন করছিলেন, স্পষ্ট বা পরোক্ষ কোনো আইনের চুক্তি ভঙ্গ করছিলেন। এছাড়া কি করছিলেন? এই সম্পত্তি অপর কোনো ব্যক্তিকে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। এই অপরাধটা আপনি স্বেচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে করছিলেন। এইসব বিষয় প্রমাণ করেই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছিলেন বলে আপনি প্রমাণ করতে পারবেন। তাই আমাকে বা আপনি যাকে ধরে নিয়েছেন বা যার বিরুদ্ধে অভিযোগ গঠন করছেন, তিনি এই ঘটনাগুলো ঘটাইছিল। তাহলে 3টে প্রশ্ন যদি পড়েন, এর উদাহরণ, বৈশিষ্ট্য, সমস্ত আমার জন্য সহজ হয়ে যাবে, আমার আপনার জন্য সহজ। খালি সংজ্ঞা পড়বেন না, মুখস্থ করবেন না, বুঝে পড়বেন। আমি যে উপাদানগুলো পড়ছি এই উপাদানগুলো বুঝবেন, জানবেন, দেখবেন সহজ। এখন উদাহরণ পড়ি। 405 উদাহরণ। প্রথমটা মূল বইতে পড়বো, বাকি কয়েকটা আমি নিজের মতো করে বলবো এবং আপনারাও এইটা শোনার পরে নিজে কিছু কিছু উদাহরণ তৈরি করবেন। তাহলে কি হয় জানেন? মুখস্থ করা থেকে অনেক সহজ হয়ে যায়। এখন আসেন, 405 ক কি বলছে? 405 ক এর উদাহরণ 1, ক নম্বর উদাহরণ। এক মৃত্যু ব্যক্তির হুইল কার্যকারী করিবার ভারপ্রাপ্ত হইল। এক মৃত্যু ব্যক্তির উইল কার্যকারী করার জন্য ভারপ্রাপ্ত হইয়া উইল অনুযায়ী সম্পত্তি বন্টন করিবার জন্য তৎপ্রতি আইনের যে নির্দেশ রহিয়াছে তাহা অসঙ্গতভাবে লঙ্ঘন করে। তাহলে কি বলছে? বাংলা বলছে, একজন মৃত্যু ব্যক্তির সম্পত্তি হুইলের ভারপ্রাপ্ত হয়েছিল, তিনি আইনের নির্দেশ লঙ্ঘন করে উক্ত সম্পত্তি নিজের ব্যবহারে
ব্যবহারের জন্য ব্যবহারে পরিণত করে, তিনি আত্মসাৎ করেছেন বলেই গণ্য হবে। এর বাংলাটা কি বলছে? একজন ব্যক্তি মারা গেছে, তার সম্পত্তি সঠিকভাবে বন্টন করে দেবে, এই একটা উইল। এই উইল কত দ্বারা কেউ বলতে পারবেন? উইলের সংখ্যাটা পড়ে আছে। উইল দ্বারা এই উইল করে দিয়ে গেলে, এই উইল, ধন্যবাদ, উইল করে গেলে এই নিয়ম অনুসারে উনি কিন্তু চুক্তি, তারা কিন্তু অপরাধজনক বিষয় বলছি, এবং পরপর যদি কোনো চুক্তি সে লঙ্ঘন করে, সেই চুক্তি যখনই সে লঙ্ঘন করছে তখন তার শাস্তি হবে এই তিনি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করছেন বলেই গণ্য হবে। তিনি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করছেন বলেই গণ্য হবে। এখন গুদাম রক্ষক, আপনার কাছে আমি গুদামের ডিউটি করি, এই গুদামে আমার কাছে কিছু মাল রেখে গেছেন ইয়াসিন ভাই, যে আমি বিদেশ যাচ্ছি, 2 বছর বা 6 মাস পর ফেরত আছে, ইন্ডিয়া সফরে যাব, আপনি এই গুদামে দেখে রাখবেন। আমি আপনার বেতনভুক্ত কর্মচারী, ইয়াসিন ভাই ইন্ডিয়াতে ঘুরে আসলো, এসে দেখলো গুদাম ফাঁকা, গুদাম ফাঁকা, এই তো কাজ। তাহলে কি আমি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করলাম? আমি কিন্তু চুরি নেই, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করছি। চুরি হলে আপনারা অবসরে করতাম। এরপরে আসেন আপনি আমার কাছে এরকম উদাহরণগুলো পড়লে আপনাদের সহজ হবে। এখানে যে উদাহরণগুলো আছে সব পড়ে নিন, উদাহরণগুলো পড়লে সহজ হয়ে যাবেন। তাহলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, এর সংজ্ঞা হলো 105, এর শাস্তি হলো 406। 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। ক্লাসটা তো বেশি বড় হয় কেমন বুঝলাম না। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি 406। আর 407 কি বলতে এখানে করতে যাই, বাহক 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 ঘাটওয়াল বা গুদাম রক্ষক কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি। 407 কি বলছে? বাহক। এই বাহকটা কিরকম? আপনার সম্পত্তি, আমরা রেশন তুলি, দেখবেন রেশনের অনেক সময় এরকম আমাদের এমপিতে আমি দেখছি, আপনারা রিক্সাওয়ালার কাছে দিলেন যে রেশনটা ভাই নিয়ে যান, তো আমি আসতেছি। আপনি সাইকেল ঘুরেন দিয়ে বা মোটরসাইকেল বা আমার সাথে কথা বলছেন, ব্যাটসম্যান পরিচিত, 2 মিনিট কথা বলছেন, ওই রিক্সাওয়ালার আপনার বাড়িতে আপনার বাসাতে না কিন্তু যায়নি, অথবা ওই রিক্সা নিতে অন্যতরে, তাহলে কি বাহক অপরাধ সঙ্গ। আপনি রেশনটা নিয়ে আপনি আমার বাসায় পৌঁছা দেবেন, ওর আপনার গতি অপর গলিতে যা, ও রেশন নিয়ে চলেছে, আমাদের জিনিস দেবদানি দেবেন। এর পাশে ঘাটওয়াল। ঘাটওয়াল মানে বোঝেন নদীর পথে, নদীর যে মাঝি বা ওই ঘাট দেখবেন ইজারা নেয়, ঘাটে কিন্তু ইজারা নেয়, ওই ইজারা রক্ষক উনি হতে পারে, উনরা ওই ঘাটের দায়িত্ব থাকে, উনরা ওই ঘাটের যে দায়িত্ব থাকেন বা যিনি নৌকা আপনি পাপার পারবেন, এই লোকগুলোকে ঘাটওয়াল বলা হয়। এই ঘাটওয়াল কর্তৃক আপনি বললেন যে ঠিক নৌকা মালটা রাখলাম, বা আপনি ঘাটওয়াল, আপনি এখানে পারাবার করেন, আমি মালটা রাখি, আমি আরেকটা মাল নিয়ে আসতেছি, আপনি আর পার করে দিয়েন। ওই ঘাটওয়াল আপনার সম্পত্তি তাহলে দেখার জন্য ভারপ্রাপ্ত হলো, দায়িত্ব প্রাপ্ত হলো, যে ঠিক আছে, মাথা নাড়া দিল যে আমি ঠিক আছে, আমি আসি, আপনি যান। এরপরে সম্পত্তি সে আত্মসাৎ করে গুদাম রক্ষক। গুদাম রক্ষক পাটের গুদাম, ধানের গুদাম, চালের গুদাম, এছাড়াও গ্যারেজের গুদাম, যে আপনার গুদাম টুদাম আছে, এই রক্ষক যে ব্যক্তি থাকবে, ইনি কিন্তু ওই দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তায় নির্বিঘ্নে ঘুমান। এই গুদাম রক্ষক কিন্তু আমি আপনি উপরে যাই, আমরা কিন্তু রাষ্ট্রের সম্পত্তি পাহারা কিন্তু নির্বিঘ্নে ঘুমায়, ব্যাংক তার বিভিন্ন সরকার অস্ত্র ভাড়া দেয়, আর কিন্তু সরকারের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত হয়ে সম্পত্তি আপনি আত্মসারি। তাহলে বাহক ঘাট বা গুদাম রক্ষক কর্তৃক যদি এখানে আবার সরকারি কর্মীরা আলাদা রাখেন, আমাদের কথা বলছি কিছুটা সময় একটু মিসিং রাখেন। তাহলে তার সাথে আসবে 3 জনের লোকের নাম। 407 3 জন ব্যক্তি হলো বাহক, ঘাটওয়াল, গুদাম রক্ষক। এই ব্যক্তি যদি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেন, তাহলে 407 তিনি অপরাধ করছেন। ক্লাসটা বড় হয় হোক, এখানে শেষ করলে হবে না। 408 কিরানি চাকর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কিরানি চাকর থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এখন আমি চুরি যাবো, চুরিতে 381 দ্বারা কিরানি চাকর কর্তৃক যদি চুরি করে তার শাস্তি। কিন্তু 408 বলে কিরানি চাকর থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাহলে এখানে পার্থক্যটা কি? এখানে কেন 408 আপনি ব্যবহার করেন আর কেন 381 ব্যবহার করবেন? এইটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি যতই আইন পড়েন, যদি না বুঝে পড়েন, এই আইন পড়ার 4 মিনিট দাম থাকবে না। তাহলে এই 408 কিরানি বা চাকরকে আপনি কখন শাস্তি দেবেন? ওই কিরানি বা চাকরকে আপনি বলছেন এই সম্পত্তি আপনি দেখে রাখবেন, আমি তো তোরা ওই ধরেন আপনার বাসায় ইয়াসিন ভাইয়ের বাসায় চাকর আছে বা কিরানি রাখা আছে, তার কার্যক্রম অফিস দেখাশোনা করার জন্য ইয়াসিন ভাই ঢাকায় গেছে, রাঙ্গামাটিতে ঢাকা আসলে যে তোরা দেখে শুনে রাখিস। এই চাকর বা কিরানি ওই ইয়াসিন ভাইয়ের অনুপস্থিতির কারণে তার সম্পত্তি আত্মসাৎ করে। তিনি যে টাকা পয়সা স্বর্ণ
যেগুলো দেখা দেখবার দায়িত্ব দিয়েছিলেন ওরা ওখান থেকে মেরে দিয়েছে। ওরা কি করছে? মেরে দিয়েছে, অসাধুভাবে আত্মসাৎ করছে। তখন কিন্তু 83 দ্বারা স্বীকার নাই। কারণ কারণ কি? এইটা তো ইয়াসিন ভাই তার দায়িত্ব ছিল, বুঝে শুনে আসছিল সম্পত্তি কতটুকু আছে, কিভাবে আছে, তাকে বুঝাইয়া শুনে দিয়ে আসছে। এবং ওই কিরানি চাকর জানে যে ইয়াসিন ভাই আমাদের কাছে এই টাকা পয়সা স্বর্ণ রৌপ্য রাখিয়ে গেছে। ওই কিরানিও জানে। এখন যখন সে অসাধুভাবে তার মা বাপ ভাই বোনকে দিয়ে দিচ্ছে, সে নিজে ভোগ দখল ব্যবহার করতেছে, তাহলে তিনি কি করলেন? তিনি অপরাধমূলক অপরাধ অপরাধ বিশ্বাসভঙ্গ করেন। তাহলে 408 408-এ বলছে কিরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 381 কিরানি বা চাকর কর্তৃক সম্পত্তি চুরি করার শাস্তি। দণ্ডবিধি আইনের 27 ধারায় কি বলছে? কিরানি বা চাকরের নিকট সম্পত্তি থাকা মালিকের দখলে আছে বলে গণ্য হয়। তাহলে দেখেন 27 ধারা, 381 ধারা আর 400 ধারা ফার ফার ডিফারেন্স। প্রত্যেকের সাথে প্রত্যেকের কোনো মিল নাই, কিন্তু তার ম্যান সব এক। কিরানি বা চাকর বা স্ত্রী দখলে যখন সম্পত্তি থাকবে, ওই সম্পত্তি নিজের দখল আছে বলে গণ্য হবে। দণ্ডবিধি আইন 27 ধারা আমরা সংজ্ঞা পড়ে আসছিলাম। কিন্তু 381-তে কি বলছিল? যদি এই সম্পত্তি অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ চুরি করে বা তার বাপ মা তার আত্মীয় স্বজন দেয়, মালিক জানে না, তখন চুরি হয়ে যায়। 381। আর 408-এ কি বলছে? কিরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছে। এই বিশ্বাসভঙ্গ কখন হয়? যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তি দেখাশোনার ভারপ্রাপ্ত হয় বা তার অধিকার বা তার দায়িত্বে চলে আসে, তখন যদি ওই সম্পত্তি তিনি অপরাধ আত্মসাৎ করে বা নিজের ভোগ দখল ব্যবহার করে কোনো চুক্তি ভঙ্গ করে, তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন বলেই গণ্য হবে। এরপর আসেন 409। খেয়াল করবে, এই দণ্ডবিধি আইন পড়ার সময় যদি সরকারি কর্মচারীর কথা আসে, স্পেশালি এদের দ্বারা কিন্তু আলাদা। আমরা জানেন স্পেশাল ভাবে এদের দ্বারা আলাদা, যেমন 152%, 186%। এছাড়াও সরকারি কর্মচারীর দলিল যদি প্রণয়ন করে 166, 167, 218, 219, 217, 219 এরকম। এছাড়াও যদি আপনার কাছে আসামি চলে যায়, যদি সরকারি কর্মচারীর কাছে চলে গেলে কি ধরনের শাস্তি, এরকম পড়তেন। এছাড়াও যদি সরকারি কর্মচারী গুরুতর আঘাত করে, সাধারণ আঘাত করে, এছাড়াও যদি সরকারি কর্মচারীর উপর আক্রমণ, অপরাধজনক বল প্রয়োগ করে, আমি কিন্তু আপনাদের সাথে এই ধারাগুলোর ব্যাপক আলোচনা করছি। আবার এখন কেন বললাম 409 পড়াবার যা টাইম যায় যাক ভাই, 1 ঘন্টা ক্লাসে কিছু মাইন্ড করবেন না, কারণ আমি আপনার সাথে 1টা মিনিট ফাও গল্প করি নাই। আমি আপনাকে সর্বদাই বোঝানোর চেষ্টা এবং সর্বোচ্চ চেষ্টা করি। এরপরে যদি আপনারা না বোঝেন, আমাকে পরে ফোন করে চাই, আমার সর্বোচ্চ বোঝার চেষ্টা করি। আপনি বুঝেন, আপনি প্রমাণ পান, আমার গর্ব, এর ভালো লাগে। আপনি আপনার স্ত্রী পাবে, আপনার ছেলে সন্তানরা পাবে, আত্মীয় স্বজন পাবে, পাড়া প্রতিবেশী এই প্রমোশন পায়, গর্ব করে বলবে আমাদের বাড়ি পাশে ইয়াসিন ভাই দারোগা, জানিস এই যে আমাদের বাড়ি জয় এখন দারোগা হয়ে গেছে। এই মানুষের ভালো লাগা। যেমন নেইমার মেসি গোল করে, আমরা কেউ আর্জেন্টিনার পক্ষে থাকি, কেউ ব্রাজিলের পক্ষে থাকি, ভালো লাগে। এই ব্রাজিলে আর আর্জেন্টিনার লোক কিন্তু চেনেও না, ভালো লাগার থেকে। তাহলে আপনিও যদি ভালো লাগার পাত্র হতে পারেন, তাই আমার এই ব্যাপক কষ্ট, ক্লাস বড় হয় হোক, আমি আর মাইন্ড করিনি। আগে মনে করতাম অল্প, যে দেখার সে 1 ঘন্টা 2 ঘন্টা হলেও দেখে, আর যে দেখার না সে 1 মিনিটও দেখে না। অতএব 409 দ্বারা পড়াতে গিয়া এতক্ষণ আলোচনা বললাম সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী সংক্রান্ত যখন আসে যাবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, খেয়াল করেন, আপনি ইয়াসিন ভাই যে অফিসে চাকরি করেন, আমি ড্রাইভিং করি, আমি তেল চুরি বেচে ফেলা দেই, তেলটা পাম্পে বেশি, আপনি কি করছেন? আপনি ওখান থেকে খাতা নিয়ে চলে গেছেন। আপনি কি করছেন? খাতা আছে, স্টার প্লে আছে, রাবার আছে, অর্জনই দেয়। আপনি মনে রাখবেন আপনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছেন, আপনার শাস্তি 409। এই ঘটনা কিন্তু কিছু মনে করলেন কলম নিয়ে চলে গেলাম, কিন্তু আপনি যে 409 দ্বারা অপরাধ করে ফেলছেন, আপনি জানুন। প্রশ্ন আসতে পারে, আপনি ডিউটি অফিসারি করতেছেন, ডিউটি অফিসারি করার কারণে আপনি অনেকগুলো পৃষ্ঠা আছে আপনার কাছে প্রিন্ট করার জন্য, জিডি লেখার জন্য, ফট করে আপনি একটা পৃষ্ঠা নিজের ব্যবহার করার জন্য অসৎ উদ্দেশ্যে নিয়ে আসলেন, আপনি কি ধরনের অপরাধ করলেন? মনে করেন একটা পৃষ্ঠা নিলে কি হয়, এরকম প্রশ্ন আসলো, কিন্তু পরীক্ষার কেন্দ্রে এই প্রশ্ন আসে গেছে, তখন আপনি লিখবেন রিজাউল করিম ডিউটি অফিসার করাকালীন একটা পৃষ্ঠা যে তিনি নিয়ে আসতেন বাসায় ব্যবহার করার জন্য, তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করতেন, তার শাস্তি 409 দ্বারা। এখন আসেন যে আমরা তেল চুরি করে বেঁচে ফেলাই, আমরা যে স্টার পিলার নিয়ে আসি, তারপরে কালি নিয়ে যাই, এর করলে আমাদের কি অপরাধ আছেন? 409-তে দেবেন, আর নয় বিশ্বাসভঙ্গ করছেন। তাহলে আরেকবার সামারিটা এনে দেই।
যাতে আমার আপনার জন্য সহজ হয়। ইয়াসিন ভাই, ভালো লাগতেছে? বুঝতেছেন তো? একদিনই বুঝবেন না, আস্তে আস্তে সাথে থাকেন। দেখেন চুরি কি জিনিস বলছি। আবার 27 ধারা আজ খেয়াল করবেন, 87 পড়ে আসবেন, 381 পড়বেন, আবার 408 পড়বেন। কি বুঝলেন? কি বুঝলেন না? কখন চুরি দেবেন আর কখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দিলেন, এটা যদি না বোঝেন, অনেকে বলে তুই তো এটা বিশ্বাসভঙ্গ করলি, অপরাধমূলক। কিন্তু কি কারণে? দেখো কথাটা বলে ফেলছে, কারণ ওর কাছে বলছিল তুই এই জিনিসটা রাখে, ওই সেই জিনিসটা আত্মসাৎ করে লাগে, তখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছে। আর যদি বলতো যে আমি তো আপনারা রাখতে বলি নাই, আপনি আমার বাসায় আসছেন, আমি জানি না শুনি না, ফটকাটা জিনিস চুরি করে নিয়ে চলে গেছেন, অগোচর অস্তাবাদ, সেটা চুরি হয়ে গেছে, ঠিক আছে? অথবা আবার বাসায় থাকেন, খান দান, ঘোরেন ফেরেন, কিরানি বা চাকর আত্মীয় স্বজন, অগোচর জিনিস নিয়ে গেছেন, আপনি চুরি করে ফেলাইছেন, ঠিক আছে? এটা বুঝে শুনে উত্তর দিলে সহজ হয়। চুরি বলপূর্বক দেয়, দস্যুতা ডাকাতি, তারপরে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কথাটা কিন্তু এক রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। আপনি যদি বুঝে ফেলা দেন, তাহলে আপনার আর প্রশ্ন আটকানোর সুযোগ নাই। 409 আবার পড়ি। আজকে মূল যে ধারাগুলো পড়লাম, 403 ধারা। 403 ধারা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, এই সম্পত্তি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি যদি কেউ আত্মসাৎ করে, নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে তিনি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছেন। 404 দ্বারা যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার দখলভুক্ত সম্পত্তি যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিয়ে যায়, অসাধুভাবে নিয়ে যায়, তাহলে তিনি অপরাধ 400 মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে গেলে তিনি 404 দ্বারা অপরাধ হবেন। কিন্তু আইনানুগ ভাবে যদি কোনো ব্যক্তি নিয়ে যায় মারা যাওয়া ব্যক্তির সম্পত্তি, তাহলে কোনো অপরাধ হয় না। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে, এর উপাদানগুলো কি কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি, কিভাবে প্রমাণ করবেন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে, ব্যাখ্যামূলক আলোচনা করছি, আর এই উদাহরণগুলো পড়বেন। 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 407 বাহক 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 ঘাটওয়াল বা গুদাম রক্ষক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। বাহক, ঘাটওয়াল বা গুদাম রক্ষক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 408 কিরানি চাকর কর্তৃক, কিরানি চাকর কর্তৃক অপরাধমূলক, কিরানি চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। যারা কিরানির দায়িত্ব পাওয়ার পরে, ভারপ্রাপ্ত হওয়ার পরে কিরানি চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। এবং 409 সরকারি কর্মচারী, ব্যাংক বণিক, সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। আসসালামু আলাইকুম।